অমাবস্যা আসলেই সেই বাড়িতে ঘটে ভূতের তাণ্ডব। কিন্তু শুধুমাত্র অমাবস্যা আসলেই কেন সেই বাড়িতে ভূতের তাণ্ডব ঘটে? অতৃপ্ত আত্মার বাস রয়েছে সেই বাড়িতে, আর কেন সেই অতৃপ্ত আত্মা সেই বাড়িতে এরকম তাণ্ডব ঘটাচ্ছে, আজকে সেই ঘটনাই আপনাদের বলবো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সত্যি আত্মা ঈশ্বরকে অনেকটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। এবং আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল পাঠাতে পারেন। আর হ্যাঁ, যদি আপনাদের এই ঘটনাগুলো ভালো লাগে এবং শিক্ষণীয় বলে মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বলে শুরু করি আজকের এই মূল ঘটনাটি। এই ঘটনা ঘটেছে আকাইপুর নামক এক জায়গায়। আকাইপুর রেল স্টেশনের কাছাকাছি নয়, একটু ভেতরের দিকেই সেই বাড়িটা, এবং সেখানেই এই ঘটনা ঘটেছে। আজকে আমাকে এই ঘটনাটা যে পাঠিয়েছে, সে সবে উচ্চ মাধ্যমিক দিল, এই বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবং তাদের বাড়িতেই কিন্তু ঘটনাটা ঘটেছিল। ওই বোনের নাম হলো রিম্পা, এটা ওর আসল নামই ও বলে দিল। যেহেতু এটা এই যে ঘটনাটা না, এটা শুধুমাত্র ওদের বাড়িতে মানে সবাই জানে এমন নয়, পাড়ার প্রত্যেকেই এই ঘটনাটা জানে, তাই নিজের নাম বলতেও দ্বিধাবোধ করেনি। তো ঘটনাটা হচ্ছে, এই রিম্পারা না আগে ভাড়া বাড়ি থাকতো, তার আগে কোথায় থাকতো সেটা কিন্তু ডিটেলসে বলেনি। রিম্পা যখন ক্লাস 6-এ পড়তো, এবং তখন কিন্তু ওর মা প্রেগনেন্ট ছিল। অনেকেই হয়তো বলতে পারেন যে এতটা বয়স হয়ে গেছে, মেয়ে 6-এ পড়ে, তারপরে কেন ইস্যু নিচ্ছে কোনো। কিন্তু দেখুন, যার সমস্যা সেই শুধুমাত্র বোঝে। যেহেতু একটা মেয়ে, তো বাড়ি থেকে সবাই চাপ দিচ্ছিল যে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু অনেকবার অনেকভাবে ট্রাই করার পরেও কিছু কমপ্লিকেশনের দরুন তার মা কনসিভ করতে পারছিল না। তাই পরে অনেকভাবে হয়তো কিছু একটা করে ডাক্তার দেখিয়ে হোক বা কোনো ঠাকুর বাড়ি এরকম তো হয়, তো সেখানে গিয়ে হোক পরে কনসিভ করেছিল। তখন কিন্তু প্রেগনেন্ট ছিল। এই যে ওই কাকিমা যখন প্রেগনেন্ট ছিল না, তার আগে থেকে কিন্তু জায়গাটা কেনা হয়ে গিয়েছিল। আকাইপুরের একটু ভেতরের দিকে জায়গাটা কিনে রেখেছিল, কিন্তু বাড়ি করা শুরু হয়নি। তারপর যখন কাকিমার ওই 1-2 মাস হবে, তখন বাড়ি করা শুরু হয়েছিল। 5 মাসের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে যায়। তারপরে একটা ভালো দিন দেখে ওরা বাড়িতে গৃহপ্রবেশ করে। সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু বাড়িতে গৃহপ্রবেশের 3 থেকে 4 দিন, মানে গৃহপ্রবেশ হয়ে গেছে 3-4 দিন হয়েছে, তো তারপরে বাড়িতে না খুব একটা বাজে ঘটনা ঘটে। মানে যেমন তেমন বাজে ঘটনা নয়, সে যে কি ঘটনা সেটা আপনারা শুনলেই সবাই চমকে উঠবেন। ওই যে কাকু, অর্থাৎ ওই রিম্পা বোনের যে বাবা, তাদের বেশিরভাগই আত্মীয় স্বজন বাংলাদেশে। রিম্পার যে জেঠু, জেঠুর ছেলে মেয়ে, জেঠিমা সবাই বাংলাদেশেই থাকে। অনেক বছর হয়ে গেছে রিম্পার বাবা এই দেশে চলে এসেছে কাজকাম টাম করে, তারপরে জায়গা কিনে বাড়ি টাড়ি করেছে। কিন্তু জেঠু আর আসেনি। জেঠু হয়তো ওখানে কোনো চাকরি টাকরি করে, স্কুলের টিচার বা কিছু একটা হবে, তো সেখান থেকে আর আসেনি। কিন্তু ওই জেঠুর যে মেয়ে, সেই মেয়ে না খুব অসুস্থ, অনেকটাই বড়, প্রায় 24-25 বছর হবে ওই দিদিটার। কিন্তু শরীরটা এতটাই অসুস্থ যে অসুস্থতার কারণে অনেকটা না মেন্টালি প্রবলেম দেখা দিয়েছে। অনেক সময় দেখবেন এরকম হয় যে কোনো মেন্টালি প্রবলেম নেই, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার ফলে, আর সেই রোগটা যদি গুরুতর হয় তাহলে তার কথাই নেই, সেই সময় না সেই মানুষটার একটু মেন্টালি প্রেশার পড়ে, নিজের মাইন্ডের সাথে আর পেরে ওঠে না, সোডিয়াম কমে যায়, আরো বিভিন্ন কারণে হোক, একটু না খিটখিটে টাইপের হয়ে যায়। তো দিদি এই যে এত বছর ধরে মানে মানুষ হয়েছে বাংলাদেশে, তেমন কিন্তু কোনো সমস্যা ছিল না যে সে পাগল বা কিছু। কিন্তু ইদানিং একটা রোগ ধরা পড়ার পর থেকে, শুধুমাত্র সেই রোগটা না, চারিদিকে রোগে জর্জরিত করে ফেলেছিল সে দিদিকে। তারপর থেকে একটু মেন্টালি প্রবলেম দেখা দিয়েছে। মাঝে মাঝে খুব রেগে যায়, রেগে গেলে কন্ট্রোল করতে পারে না, মানে খুবই বাজে একটা অবস্থা। আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে কিন্তু চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত নয়। বেশিরভাগ মানুষই এই আমাদের কলকাতাতে ডাক্তার দেখাতে আসে, অনেকে ভেলোর যায়, তো এরকম কিন্তু আসে। তো যেহেতু অনেক ডাক্তার দেখানো হয়েছিল, ওই রিম্পা বোনের যে দিদি, তাকে কোনোভাবে সুস্থ করা যাচ্ছিল না,
তাই ভালো চিকিৎসার জন্য পাসপোর্ট করে এখানে মেডিকেল ভিসা নিয়ে এই আকাইপুরে এসেছিল আর কি ডাক্তার দেখানোর জন্য। এসেছে প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেছে, কিন্তু যেহেতু ওই কাকিমারা কাকুরা ছাড়া আর তেমন কোনো আত্মীয় স্বজন ওদের ছিল না, তাই কাকুর বাড়িতেই উঠেছে। আর আগে যেখানে ভাড়া বাড়িতে ছিল সেখানেই উঠেছিল, কারণ তো সবেই 2-3 দিন হলো এই বাড়িতে গৃহপ্রবেশ করে এসেছে। দিদিকেও সাথে এনেছে, খুব ভালো কথা। এখনো পর্যন্ত না বাড়ি ঘরে, মানে যে ঘরটা 3টে রুম করেছিল ওই রিম্পা বোনরা ওই বাড়িতে, কিন্তু সেখানে অনেক ঘরই আছে, মানে 1-2টো ঘর আছে যে এখনো পুরো ফাঁকা পড়ে রয়েছে। কারণ আগে তো একটা ভাড়া বাড়িতে থাকতো না, তেমন একটা ঘরের মধ্যে একটাই মাত্র ঘর, একটু বারান্দা একটু রান্নাঘর, মানে ভাড়া বাড়িতে আর কি। সেখানে তো তেমন কোনো জিনিসপত্র ছিল না, একটা খাট ছিল, একটা আলমারি, এর থেকে বেশি কিছু কি থাকবে ভাড়া বাড়িতে। তো যেহেতু এখানে এসে প্রায় 3টে রুম করেছে, তো একটা রুমে না জিনিসপত্র দিয়ে ভরাতে পারে, বাকি রুমগুলো তো ফাঁকাই পড়ে রয়েছে। মেয়ে বড় হচ্ছে, মেয়েকে এবার আলাদা ঘর দিতে হবে, তো ফাঁকাই পড়ে রয়েছে ঘরটা। একটা ঘরে কিছু ঠাকুর ঘরটা রেখেছে, একটা ঘরে সমস্ত খাটটা ঢুকিয়েছে, আর একটা ঘর যেটা রয়েছে ওটা কিন্তু পুরো ফাঁকা, ওখানে কিন্তু কিছুই দেওয়া নেই, শুধু ফ্যান লাইট এইসব লাগানো রয়েছে, আর কিছু তেমন নেই। ভালো কথা। তো সেই দিন কাকিমার যেহেতু প্রায় 7-8 মাস হয়ে গেছে, তো সেই সময় তো অনেকটা ডাক্তার দেখাতে হবে, যেহেতু প্রায় আর 1-1.5 মাস পরেই হয়তো ডেলিভারি হবে, তো ডাক্তারের কাছে প্রায় যেতে হয়। সেদিন কি করেছিল, ওই দিদিকে বাড়িতে একা রেখে কাকিমা কাকু এবং রিম্পাকে নিয়ে বেরিয়েছিল। একটা খাট কিনবে আর কাকিমাকে ডাক্তার দেখানো হবে। এবার ডাক্তারের ওখানে তো জানেন কেমন ভিড় হয়, তো ফিরতে না অনেকটা সময় লেগেছিল, প্রায় 2-3 ঘন্টা কেটে গিয়েছিল ওই ডাক্তারের ওখানে। তারপরে খাট টাট কিনে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে। বাড়িতে রান্না বান্না সবই রয়েছে, রিম্পার ওই দিদিটা খেয়ে নিতে পারবে। আর ওই যে বললাম, এমন কিন্তু নয় দিদিটা মানে মেন্টালি খুবই খুবই বিধ্বস্ত, এরকম কিন্তু নয়, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হয়তো টেনশন করে, তো যে এতটা পরিমাণে রোগ শরীরের মধ্যে রয়েছে, তো যখন টেনশন করে তখন আর কি রাগটা হয়, আর ছোটখাটো কারণে খুব খিটখিটে হয়ে যায় আর কি। আর যখন রাগ দেখায় সেটা কন্ট্রোল করা যায় না, এটাই আর কি সমস্যা। আর এমনও শরীর অসুস্থ নয় যে কারণে আর কি সে বিছানা সজ্জা, এরকমও নয়। দিদির কাছে ফোন রয়েছে একটা, প্রায় 1:30-2টোর দিকে ফোন করেছিল একবার। তো ফোন করার পর বলছে খেয়ে নিস মনা, মনা বলে হয়তো ডাকে, বলছে খেয়ে নিস। বলছে ঠিক আছে আমি খেয়ে নেবো, একটু পরেই খেয়ে টেয়ে নেবো আর কি। ঠিক আছে। আর কিন্তু সারাদিনে ফোন করেনি, যেহেতু দুপুরবেলা তো মেয়েটা অসুস্থ, একটু জিজ্ঞাসা করতে হয়, তো বলছে খেয়ে নিস, তো ঠিক আছে কথা বলার পর রেখে দিয়েছে। ওই যে বললাম ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে। ওরা সন্ধ্যের পর বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে ডাকছে ওই দিদিটাকে যে কোথায় গেলি রে। এবার ঘরের কিন্তু দরজাটা না দেওয়া নেই, ওদের বাড়িতে গ্রিলটা এমন ভাবে দেওয়া রয়েছে, যেহেতু ঘরে লোকজন তো থাকে, আর ওটা তো পাড়া মতো, ওটাতে কিন্তু শহরের মতো নয় যে পুরো ঘরে সবসময় থাকতে হলে ঘরে তালা দিয়ে থাকতে হবে, এমন নয়। ঘরের যে মেইন যে গেটটা ওটা নর্মাল একটু ভেজিয়ে রাখলেই হবে। ওদের যে কোলাপসিবল গেট, এটা কিন্তু একটু অন্য ধরনের, কোলাপসিবল বলা ঠিক হচ্ছে কিনা জানি না, এমনি গ্রিলেরই দরজা। তো কি করে বোঝাই, একটা আংটা মতো থাকে, সেখান থেকে উপর থেকে ফেলে দিতে হয়, আরেকটা দরজার উপর থেকে ফেলে দিতে হয়, তালা দিলে দাও, না দিলে নর্মাল থাকুক, দরজাটা কেউ খুলতে পারবে না। তো বাইরে থেকে হাত দিয়ে কিন্তু দরজাটা খোলা যায়, তালা না দিলে আর কি। তো সেভাবে দরজাটা খুলে ভেতরে ঢুকেছে, ডাকছে দিদিকে, কিন্তু দিদি তো বেরোচ্ছে না, ডাকে সাড়াই দিচ্ছে না। প্রথমত এই ঘর ও ঘর খুঁজছে, কোথাও নেই। আর যে ঘরটা ফাঁকা সেই ঘরে তো যাওয়ার প্রশ্নই আসে না, দরজাটা এমনি বন্ধ ছিল, এখন এসে দেখছে যে দরজাটা বন্ধই আছে। আর যে ঘরে ঠাকুর ঘরটা রাখা রয়েছে সেই ঘরে খাটটা রাখবে, যেহেতু ঘরটা অনেকটা বড় সড়ো, ওটা কিন্তু ঠাকুর ঘরের জন্য বানানো হয়নি। অনেক বাড়িতেই দেখবেন যে একটা ঘরের মধ্যে ঠাকুর ঘরকে আলাদা একটু কোণার দিকে রাখা হয়, সিংহাসনটাকে রাখা হয়, তো সেইভাবেই রাখা হয়েছিল। সবাই মিলে খাটটাকে, ভ্যানে করে তো খাট নিয়ে এসেছিল, সে খাটটাকে ঘরের মধ্যে ঢোকানো হলো। কিন্তু এই যে একটা প্রসেস, এটা তো করতে প্রায় অন্তত 20-25 মিনিট লেগে গেছে, খাট সেট করতে বা কিছু করতে। এর মধ্যে ওরা না ভুলে গেছিল, জিজ্ঞেস করেছে অনেকবার কোথায় গেছে বা কি হলো, তো ভেবেছে হয়তো পাশের বাড়ি কোথাও যেতে পারে, কথা বলতে একা হয়তো থাকতে ভয় লাগছিল, যেহেতু সন্ধ্যা প্রায় ঘুরে গেছে। তো দেখছে সন্ধ্যাও না দেয়নি, একটু খটকা লেগেছে মনে যে সন্ধ্যা ঘুরে গেছে, সন্ধ্যা দেয়নি, তাহলে গেল কোথায়। এইটুকু তো কমন সেন্স ওর মধ্যে আছে যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হয়, কিন্তু গেল কোথায়। মানে খাটটা রাখার পরে, সমস্ত কিছু কমপ্লিট করার পরে, ওই যে কাকু যে ভ্যান নিয়ে এসেছিল, খাটটাকে নিয়ে এসেছিল আর কি, তাকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে ভাবছে যে গেল কোথায়, টাকাটা কি করছে কিন্তু কোথাও পাচ্ছে না। এই সময় না
ওই ঘরের কথা মনেই নেই যে ঘরের মধ্যে থাকতে পারে। যেহেতু অনেকবার করে ডাকাডাকি করছে, ডাকছেই জোরে জোরে, কারণ পাড়া মতো তো, সেখানে অনেকেই আছে, এ ওর বাড়িতে যায়, একটু ডাক দিলে শুনতে পেলে আবার চলে আসে। তো অনেকবার করে ডাকার পরে যখন আসেনি, তখন ওরাই ঘরের মধ্যে ঢুকেছে। মানে এমনি কাকিমা জাস্ট ঢুকেছে যে এই ঘরের মধ্যে নেই তো। আর ওই যে বারবার করে ডাকছিল না ওই দিদির নাম করে, আর সেই আওয়াজটা শুনে সবাই চলে এসেছিল, আশেপাশের যারা যারা পাড়ার লোকজন ছিল শুনে মানে চলে এসেছিল আর কি, যে কোথায় গেল, এরকম ডাকছে কেন, এইভাবে চলে এসেছে। কাকিমা ঘরের মধ্যে ঢুকেছে, ঘরটা পুরো অন্ধকার, যেহেতু লাইট জ্বালানো নেই ঘরের মধ্যে। লাইটটা জ্বালিয়েছে, জ্বালানোর পরে কাকিমা না ওখানে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। চিৎকার করেছে, সেই মুহূর্তে কাকিমার চিৎকার শুনে ওই ঘরের মধ্যে গিয়ে দেখে যে কি বলবো আর, ওই দিদি মারা গেছে আর কি, সুইসাইড করে ফ্যানে ঝুলে। তো খুবই বাজে একটা পরিস্থিতি। নতুন বাড়ি করেছে, 3-4 দিনও হয়নি, গৃহপ্রবেশ করেছে, আর সেই বাড়িতে এরকম একটা পরিস্থিতি। পাড়ার সবাই কিন্তু জানে যে ওই রিম্পার জেঠুর মেয়ে শরীর খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছে। আর এই যে 2-3 দিন এখানে থেকেছে, আসার পরে মাঝে মাঝে কিন্তু 2-1 বার এরকম চেঁচামেচিও করেছে, কেউ কন্ট্রোল করতে পারেনি। তখন ওকে একাই ছেড়ে দেওয়া হয়, মানে বেশি যদি কথা বলা হয় না, ও আরো চিৎকার চেঁচামেচি করে, মানে কন্ট্রোল করা যায় না। একা ছেড়ে দিলে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়, দেখছে কেউ কিছু বলছে না, তখন আবার ঠিক হয়ে যায়। তো পাড়ার লোকে অনেকেই জেনে গেছে যে এরকম করে বা এরকম খুবই অসুস্থ। তারপরে সেই রাত্রে যা পরিস্থিতি, সেটা ডিটেলসে বললাম না, বলার মতো নয়, বলতেও খুব খারাপ লাগছে। মানে যা হয় আর কি, সবাইকে ফোন করা হলো, আসলো, যেটুকু আর কি আত্মীয় স্বজন ছিল আসলো, জেঠুকে ফোন করা হলো, জেঠিমাকে ফোন করা হলো, কিন্তু ওরা কোনো ভিসা পায়নি, আসতেও পারেনি। আর কি করে বডিটাকে রাখবে এত দিন ধরে ওখানেও। জেঠু জেঠিমার হাতে কথা বলার পরে নাকি রিম্পা যেটা বলেছিল যে ওদেরও মানে কোনো না হেলদোল নেই। হেলদোল বলতে হয়তো ওরাও জানতো যে মেয়েটা আমার বাঁচবে না। কষ্ট তো অবশ্যই হচ্ছে, মা বাবা তো, মা বাবার উপরে কষ্ট কি কেউ পায় বলুন তো? কেউই পায় না। কিন্তু হয়তো ওদের বিতৃষ্ণা ধরে গেছে নাকি জানি না। রিম্পা বললো যে তেমন কিছুই ওরা বলেনি, বলছে বেঁচে গেছে। ওরাও বলছে মেয়েটা মরে গেছে না বেঁচে গেছে, মেয়েটাকে দাহ করা বা যা যা করণীয় তোমরা করে ফেলো। তো সেইভাবে পুলিশ কেস তো হবেই, হলো। তারপরে যা যা করণীয় সমস্ত কিছু করা হলো। আর সব থেকে বড় বিষয় এবং ভয়ের বিষয়, যেদিন মারা গেছিল ওই দিদিটা, সেদিন অমাবস্যা ছিল। আর পাড়ার লোকজন অবশ্যই খারাপ লাগছে, একটা মেয়ে এরকম মারা গেছে, তো খারাপ তো যেমন লাগে আর কি, প্রত্যেকটা মানুষের লাগছে। কিন্তু সবার মুখে একটাই কথা, যে মেয়েটা মারা যাবেই, কেন এই ঘরের মধ্যে মারা গেলি, এরকম তো কথাবার্তা বলে না। আর সব থেকে মানে আরো ভয়ের বিষয়, কাকিমা প্রেগনেন্ট, 7-8 মাস হয়ে গেছে, অমাবস্যা দিনে সে আবার মারা গেছে। কি পরিস্থিতি হবে সেই বাড়িটার, কি হতে পারে? তারপরে যেহেতু অনেকেই বলেছে দেখো একটা কাজ করো, বাড়িতে এরকম মারা টারা গেছে, তোমরা একটা পুজো দিয়ে নিও বাড়িতে। বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে নেব। কিন্তু এই যে কাজটা, যেহেতু মারা গেছে, তো এই কাজটা না মিটলে তো পুজো দেওয়া যাচ্ছে না, এই কদিন তো চুপচাপই থাকতে হবে। আর ওদের মনের মধ্যে না একটা ভয় ধরে গেছে, ভীষণ পরিমাণে ভয়। মানে ভয় লাগে না, মানে কি হতে পারে তখন ওদের মনের পরিস্থিতি। বিশেষ করে কাকিমা তো খুবই ভয় পাচ্ছে, তারপর বোনটাও খুব ভয় পাচ্ছে। কিন্তু সবাই যা ভেবেছিল যে নিশ্চয়ই ও কোনো তাণ্ডব ঘটাবে বা এরকম ভাবে মারা গেছে, একটা অতৃপ্ত আত্মা নিশ্চয়ই ওর ঘুরে বেড়াবে, কারণ অনেক কষ্টের পরেও মারা গেছে আর কি। তারপরে বাড়িতে এরকম একটা প্রেগনেন্ট মহিলা রয়েছে। কিন্তু সেরকম ভয়ের না কিছুই হয়নি। অনেকটা দিন কেটে গেছে, প্রায় 4-5 দিন, 6-7 দিন কাটছে। ভয় তো লাগছে, যেরকম মানুষের মনের মধ্যে যেরকম ভয় লাগে সেরকমই ভয় লাগছে। কিন্তু কখনো না কোনো খারাপ কিছু হয়নি, যেরকম আওয়াজ টাওয়াজ হচ্ছে বা কিছু, কোনো ভয়ের কিচ্ছু হয়নি। তো ভেবেছে ঠিক আছে, হতেই পারে, মেয়েটা হয়তো এখানে নেই, হয়তো চলে গেছে অন্য কোথাও, যেখানে ওর টানটা বেশি সেখানেই চলে গেছে, বাড়িতে হয়তো নেই। যাক, একটা দিক থেকে রিলিফ ফিল করা গেল। কিন্তু ওরা ভেবে রেখেছে যে সমস্ত কাজ কাম মিটে গেলে তারপরে একটা ভালো দিন দেখে ওরা একটা বাড়িতে পুজো দিয়ে নেবে, কারণ সত্যি তো এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে, এটাই ভেবেছে। তারপরে প্রায় 16-17 দিন যাওয়ার পরে একটা ভালো দিন দেখে একজনকে ডাকা হয়েছিল এবং তিনি এসে মোটামুটি একটু পুজো করে দিয়ে গেছে। ঠিক আছে, কষ্ট তো আর মানে থাকে না সব সময়, আস্তে আস্তে সমস্ত কিছু সবাই ভুলে যায়। তো সেভাবে সবাই ভুলে গেল। এদিকে কাকিমা ডেলিভারি হতেও বেশি দেরি নেই। ওই দিদি মারা যাওয়ার প্রায় 27-28 দিন পরে ডাক্তারের কাছে গিয়েছিল, যাওয়ার পরে সেখান থেকে ডেট দিয়ে দিয়েছে, আর বেশি দেরি নেই, আর হয়তো 15-20 দিন পরেই ডেলিভারি করবে আর কি।
তোড়জোড় শুরু হয়ে গেছে। আর সব সময় মানে বেড রেস্টে রয়েছে কাকিমা, তেমন কোনো কাজ করছে না, কাকুই সমস্ত কিছু করছে। রিম্পা তখন ছোট, কিন্তু যেটুকু করতে পারে মাকে হেল্প করছে, এইভাবেই আর কি চলছিল। সেদিন পুরো 1 মাস কমপ্লিট হলো ওই দিদির মারা যাওয়ার। আর সেদিন ছিল অমাবস্যা। ওই অমাবস্যা পড়ার পর থেকেই না, অমাবস্যাটা পড়েছিল ওই 12টা 1টার দিকে হয়তো, মানে শুরু হয়েছিল অমাবস্যাটা। তো সেই সময় থেকে বাড়িটা যেন কেমন একটা অন্ধকারে ছেয়ে গেল। রিম্পা বলল ও হয়তো বোঝেনি সেই সময় এইসব জিনিসটা, হয়তো মা ওকে মানে কাকিমা ওকে পরে হয়তো বলেছে, তাই সেইভাবে বলছে। তো ব্যাপারটা হয়েছে কি, যখন 12টা 1টা বেড়েছে না, দিনের বেলা তো সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আলো থাকে, ভয়ের তো কোনো প্রশ্নই আসে না। অনেকে আছে রাত্রে বেলায় ভয় পায়, কিন্তু দিনের বেলা সব ভয় উধাও হয়ে যায়। এটা তো হওয়াটাই স্বাভাবিক, কারণ দিনের বেলাতে কোনো ভয় আমাদের লাগে না, কারণ সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো সেই দিন হয়েছিল যখন 12টা 1টা বাজে, যখন অমাবস্যাটা পড়লো না, কোনো মেঘ নেই, কিছু ছিল না, ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ হচ্ছিল। হঠাৎ করেই কেমন মেঘলা হয়ে আসলো ওয়েদারটা। আর বিশেষ করে ওদের বাড়িতে যেন মনে হচ্ছে বেশি অন্ধকার ছেয়ে গেছে। দেখবেন অনেক সময় মেঘটে করলে বা খুব জোরে বৃষ্টি ঝড় আসলে না, যেমন পুরো কালো মেঘে ঢেকে যায় এবং চারিপাশ মনে হয় যে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হতে চলেছে, এরকম মনে হয়। তো মেঘ তো অবশ্যই করেছে, কিন্তু ওদের বাড়িতে মনে হচ্ছে যে বেশি পরিমাণে, মানে আকাশের, ওদের বাড়ির উপরে যে আকাশটা ওইটুকুই খুব মেঘ করেছে, আর পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে গেছে, পুরো এরকম মনে হচ্ছিল। তো হতেই পারে, যেহেতু বাড়ি থেকে তো তেমন আর বেরোয়নি, ঘরের মধ্যে ছিল, ভেবেছে হয়তো মেঘ করেছে এই কারণে। ওয়েদারে কথা তো আর বলা যায় না, হতেও পারে, ভেবেছে বৃষ্টি আসবে, কিন্তু না। অনেকটা সময় চলে যাওয়ার পরেও, প্রায় 2-3 ঘন্টা চলে গেছে, কোনো বৃষ্টি কিছুই আসছে না, কিছু না, কিন্তু অন্ধকারে ছেয়ে রয়েছে ওদের বাড়িটা। আর সেদিন কেমন থম মেরে রয়েছে, কেমন যেন মানে কোনো কথা নেই, সবাই হেসে খেলে কথা বলছে, সমস্ত কিছু ঠিক আছে, কাকিমাকে হাসানোর চেষ্টা করছে, কাকু ভালো কথাবার্তা বলছে, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের মন, ওদের বাড়িতে 3জন মানুষের মনই না কেমন একটা মানে খুব বিষণ্ণতায় ঢেকে গেছে, খুব কষ্ট লাগছে, কেউ না স্বাভাবিক হতে পারছে না। এইভাবে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যাবেলায় ছোট বোন রিম্পাই সন্ধ্যাটা দিয়েছিল। আর সন্ধ্যার পরে সেদিন হয়তো হাটবার যেটাকে বলে, ওই আকাইপুর সেদিন হাটবার ছিল, এবং কাকু সন্ধ্যার পরে বাজার করতে চলে গিয়েছিল। আর ওদিকে রিম্পা তখন বই পড়ছে, কাকিমা নিজের ঘরে শুয়ে রয়েছে। এটাই ছিল সেই সন্ধ্যাবেলার ঘটনা। কি একটা ঘটনা ঘটেছে, কাকিমা ওখান থেকে উঠেছে। এমন কিন্তু যে কাকিমা বেড রেস্টে আছে, কিন্তু একটু রেস্ট নেয় সব সময়, বেশিরভাগই সময় ইদান একটু রেস্টই নেয়, তেমন একটা কাজকর্ম করে না। আর এই যে এতটা মাস চলে গেল, সমস্ত কাজ কিন্তু কাকিমাই করেছে, কিন্তু এই কটা দিন একটু রেস্টে আছে। তো সেখান থেকে কাকিমা উঠলো, কারণ কাকিমা পরে বলছে যে ওঠার একটা কারণ আছে। কাকিমা না মনে হচ্ছে যে ঘরের থেকে কেউ একজন আমাকে ডাকছে। প্রথমে মনে হচ্ছে বারান্দায় ডাকছে, মানে খুব একটা টান, ভীষণ টান, যে আমার যেতেই হবে, না গেলে মানে ভালো লাগছে না, আমার যেতেই হবে ওখানে। কাকিমা বারান্দায় গেছে, যাওয়ার পর না কাকিমা নিজেই বলছে, মানে নিজেই ভাবছে যে কি হলো, বারান্দায় আসলাম কেন, আমি কি কারণে আসলাম, ঘরেই তো বসা ছিলাম, তাহলে বারান্দায় আসলাম কি করতে, কি বা কারণে আসলাম। এবার কাকিমা যেহেতু এসেছে না বারান্দায়, তাই একটু জল খেয়ে নিয়েছে, যে হতেও পারে হয়তো ভুলে টুলে গেছি। জল খেয়েছে, ঘরে ঢুকতে যাবে, সেই মুহূর্তে মনে হচ্ছে যে কাকিমার বাঁ দিকে, মানে যেহেতু ঘরটা পূর্ব দিকে, যে ঘরে আর কি কাকিমা রয়েছে, যে ঘরে ঠাকুর ঘর ছিল, সেই ঘরে কাকিমা থাকে, তো সেই ঘরে কাকিমা ঢুকতে যাবে, আর বাঁ দিকে সোজা হচ্ছে ওই ঘরটা, বাঁ দিকে তাকালে সোজা হচ্ছে ওই ঘরটা, আর কাকিমা যে ঘরটা তার পাশে হচ্ছে আরেকটা ঘর, ঠিক আছে। তো কাকিমার চোখ চলে গেছে পুরো বাঁ দিকে ওই ঘরের দিকে, আর যেই তাকিয়েছে না, গাটা পুরো ছমছম করে উঠেছে, পুরো শিউরে উঠেছে পুরো সমস্ত শরীরটা। আর এতটা টান অনুভব করছে যে ওখানে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, আমার ওখানে যেতেই হবে সেখানে। তো কাকিমা সেখানে আস্তে আস্তে পুরো মোহাবৃষ্ট হয়ে গেছিল, সেই ঘরের মধ্যে মানে ঢুকলো আর কি। যাওয়ার পরে কাকিমা পুরো স্পষ্ট দেখতে পেয়েছে একটা অবয়ব, মহিলার অবয়ব, ওই ফ্যানের ওখানে ঝুলে রয়েছে, মহিলা অবয়ব, কোনো মানে রক্ত মাংসে গড়া কিন্তু কোনো মানুষ নয়, একটা অবয়ব। আর তাকে দেখে কাকিমা সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে আর কিছু মনে নেই। তারপরে যখন কাকিমা মানে নিজের বিছানায় শুয়ে রয়েছে আর খুব পেটে ব্যথায় ভুগছে, কাকু এসে গেছে, কাকু এসে হয়তো নিয়ে গেছিল, পরে বললো যে কাকু এসে এরকম না খুঁজে পাই ঘরে, দেখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তারপরে খাটে শুয়ে দেওয়ার পরে কাকিমার শরীর মানে সুস্থ নেই, পেটে ব্যথা করেই যাচ্ছে। আর ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার বলছে হয়তো যে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে চেম্বারে নিয়ে চলে আসুন।
চেম্বারে নিয়ে গেছে, চেম্বার বলতে যেখানে আর কি যায়, যে ওই ডাক্তারের কিন্তু নিজস্ব নার্সিং হোম আছে, সেখানে আর কি গেছিল। কিন্তু যাওয়ার পরে চেক আপ করার পরে ডাক্তার বলে যে বাচ্চা নাকি ঘুরে গেছে, কি একটা ব্যাপারটা হয়তো আমি ঠিক মতো বলতে পারবো না, মেডিকেল টার্ম তো, মানে বাচ্চাটা ঘুরে গেছে। আর সিজারেও যে করবে কি একটা মেশিনের দরকার, ঠিক আছে, ওটা করার জন্য সেই মেশিনটা ওই নার্সিং হোমে ছিল না, আর একমাত্র আছে সেই মেশিনটা কলকাতাতে বড় বড় যে হসপিটাল সেখানে। তো সেইভাবে নিয়ে যাওয়া হলো, অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলো, আরো যারা পাড়ার লোকজন ছিল ওরাও কিন্তু হেল্প করেছিল, ওরাও আর কি গেছিল। সারাটা রাস্তা নাকি কাকিমা অনেক কষ্ট করে সেখানে গেছে, মানে কষ্ট করতে এই মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবে, এই আর সেন্স মানে রাখতে পারছে না, এরকমই মনে হচ্ছে। আর বারবার করে সবাই বলছে যে তুমি একটু কষ্ট করো, সেন্সটাকে হারিও না, তাহলে কিন্তু বাচ্চার খুবই কষ্ট হয়ে যাবে, ভীষণ কষ্ট হয়ে যাবে। তো সেইভাবে অনেক কষ্ট পেতে পেতে কাকিমা কলকাতায় গেল, এবং সেখানে যাওয়ার পরেই যেহেতু এমার্জেন্সি ব্যাপার, ডেলিভারি হলো এবং একটা ছেলের জন্ম দিল। ছেলেটা অসুস্থ হয়ে বেরোলো, অসুস্থ বলতে কি মানে যেহেতু মা খুব কষ্ট পেয়েছে তো তাই বাচ্চাও হাঁপিয়ে গেছে, তো সেই কষ্টটা সেরকমই অসুস্থ আর কি ছেলেটা। সেভাবে কাছের ঘরে রাখা টাকা হলো। তার পরের দিন জানা গেল বাচ্চার জ্বর এসেছে, বাচ্চার খুবই শরীর অসুস্থ, খুবই খারাপ অবস্থা, মানে বাঁচবে না এরকম। তো হয়তো মানসিক বা কিছু একটা করেছিল, যে মানে কাকিমা মানসিক করেছিল যে আমার ছেলে হিসাবে রাখবো না, আমার ছেলেকে অন্য কারো কাছে টাকা দিয়ে বিক্রি করে দেবো। তো কাকিমা কি করেছিল, পাশের বাড়ির একজনের কাছে ওই 1 টাকা বা 2 টাকা যা দিয়ে বা 11 টাকা দিয়ে পাশের বাড়ির একজনকে দিয়ে দিয়েছিল, মানে নামে মুখে বলা আর কি, যে এই ছেলে আমার আর থাকলো না, এই ছেলে তোমার হয়ে গেল, এরকম। আর কান ফুটিয়ে দিয়েছিল ওই ছোট মানে বাচ্চা বয়সে, বুঝতে পারছেন, ওই ছোট বয়সে একটা কান ফুটিয়ে দিয়েছিল। মানে এরকম হয়তো অনেকে বলেছে যে এরকম করতে হবে, তাই করে রেখেছিল। কানটা পরে ফোটানো হয়েছিল, কিন্তু বাচ্চাটায় যে অন্য কাউকে দিয়ে দিয়েছিল এটা ওই হসপিটালে বসে আর কি করা হয়েছিল। কাউকে বলা হয়েছিল এরকম বাড়িতে ঘটনা ঘটেছে, তো এই ব্যাপার, ছেলেটা খুবই অসুস্থ, সে শুনতে পেয়েছে, সেই নাকি পরামর্শটা দিয়েছে। তো তারপর থেকে না খুব একটা মানে অন্যরকম অবিশ্বাস্যকর ব্যাপার, এত অসুস্থ ছেলে পুরো সুস্থ হয়ে গিয়েছিল, সত্যি কথা, পুরো সুস্থ হয়ে গেছে। সুস্থ ছেলেকে নিয়েই ওই কাকিমা বাড়িতে ঢুকেছে। কিন্তু বাড়িতে আসার পর থেকে না কাকিমার শরীরটা আর ঠিক হচ্ছে না কোনোভাবেই। যেহেতু ওই যে একটা ছায়া মূর্তি ওই ঘরে দেখেছিল, তারপর তো অজ্ঞান হয়ে গেল, আর হসপিটালে নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে প্রসব করলো। সবাই কিন্তু ব্যাপারটা জেনে গেছে যে সেই দিন কেন অজ্ঞান হয়ে গিয়েছিল, বলেছিল তো যে এরকম দেখেছি এই ব্যাপার। তো হসপিটালে থাকলো, সমস্ত কিছু হলো, এর মাঝখানে সবাই কিন্তু আলোচনা করছে, কিন্তু কাকিমা অনেকটাই ভুলে গেছে, ভয় কিন্তু মনের মধ্যে আছে। কিন্তু আমার বাচ্চার ভালো থাকে কি ভয়টার বড় জিনিস? নিশ্চয়ই নয়। আর সেই ভয়টা তার মাথা থেকে চলে গিয়েছিল, আমার বাচ্চাটাকে কিভাবে সুস্থ করতে পারবো এটাই মাথায় ছিল আর কি। তারপরে যখন বাচ্চাটা সুস্থ হলো আর বাড়িতে আসলো, ওই বাড়িতে আসতে আসতেই কাকিমা মানে ভয় শুরু হয়ে গেছে যে বাচ্চা তো আমার সুস্থ হয়ে গেল, কিন্তু এইবার তো আমার ভয় পাওয়ার কথা, ভয় নিয়ে ভাবার কথা, কি হয়েছিল সেই দিন, আর কি দেখেছিলাম আমি, ওই ছায়া মূর্তিটা কিসের ছিল, কেন ওরকম দেখলাম, ভুলও তো হতে পারে, চোখের ভুল, কিন্তু পুরো স্পষ্ট কাকিমা দেখতে পেয়েছে, তাহলে এত ভয় পাবে কেন যে অজ্ঞান হয়ে যাবে। বাড়িতে আসতে আসতেই কাকুকে বলছিল, জানো তো এরকম এরকম মানে দেখেছি, আমার না বাড়িতে যেতে ভয় করছে। কিন্তু কাকু না বিশ্বাস করতে পারেনি এখানে। কাকু নাকি মানে ভাবছিল যে হয়তো মনের মধ্যে একটা ভয় রয়েছে, তারপরে হঠাৎ করে কি না কি দেখেছে, ঘরের মধ্যে অন্ধকারে গেছে, তো ঘর তো পুরো অফ ছিল না, মানে সরি লাইটটা অফ ছিল, তো সেখানে লাইট অফের মাঝখানে কি না কি দেখেছিল, হতেও পারে। কিন্তু কাকুর অবিশ্বাসের কারণ আছে, যেহেতু এতদিন তো কেটে গেছে, প্রায় 1 মাস কেটে গেছিল, কিছু তো বাড়িতে ঘটেনি। আর কাকিমা নিজে থেকে বলছে, জানো তো ভেবেছিলাম অনেক কিছু বাড়িতে ঘটবে বা কোনো ভয়টাই লাগবে, কিন্তু না, ভয় না আর করছে না, তেমন কোনো সমস্যা বাড়িতে নেই। আমি সত্যি ভেবেছিলাম যে খুবই হয়তো বাজে ঘটনা বাড়িতে ঘটবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। তাহলে এত সব কথা আলোচনা করার পরেও কাকুর মনে কি আর মানে অন্য সন্দেহ ঢুকতে পারে যে সত্যি এরকম ভয়ের কিছু আছে, বা ও ওরকম কিছু দেখেছে সত্যিকারের, বা ওনার ভাইজিকে দেখেছে, এরকম কি হবে? নিশ্চয়ই নয়। তাহলে কাকিমার মনের ভুলই ছিল। তাই কাকু অতটা পাত্তা দেয়নি, কাকু বারবার করে বোঝাচ্ছে তুমি হয়তো ভুল দেখেছো, কোনো সমস্যা নেই, আমার তো কোনো সমস্যারই সম্মুখীন হচ্ছি না, রাতের বেলা থাকছি একা, কোনো সময় কোনো আওয়াজ টাওয়াজ কি তুমি পেয়েছো? বলছে না, আওয়াজ টাওয়াজ তো কোনো সময় পাই না, কোনো সময় তো বিরক্ত বোধ কিছুই হয় না, ভয়ও তো লাগে না, কিন্তু সেদিন ওরকম কেন মনে হচ্ছিল আমার, এরকম বলছে তুমি ভয়টাই পেও না, কারণ সাহস তো দিতে হবে না। আমি বিশ্বাস করি না ঠিক আছে, তাই বলে কি তাকে আমি হেও করবো? এটা তো ঠিক নয়। তাই কাকিমাকে ভরসা দিচ্ছে। সেইভাবে কাকিমা বাড়ি এসেছে। আসার পর থেকে ওই যে বললাম যে কাকিমার শরীর কিন্তু আর সুস্থ হচ্ছে না।
একটা ভয় না জাঁকিয়ে বসে রয়েছে, সব সময় একটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতেই থাকে ওই দিদির, যে রেগুলার ওই কাকিমার স্বপ্নে ওই দিদিটা আসছে, কিছুই না শুধু দেখতে পাচ্ছে একটা ঘুরে বেড়াচ্ছে এরকম এরকম, এমন না যে খুব ভয় দেখাচ্ছে স্বপ্নের মধ্যে, এরকম কিন্তু কিছুই নয়। এইভাবে চলতে লাগলো, কাকিমা শরীর অসুস্থ হয়ে পড়তে লাগলো, দিন দিন রোগা হতে শুরু করলো। তো অনেকে বলেছে যে যে অনেকে নাকি এরকম কথাও বলেছে, ছেলে হলে কিন্তু মা একটু রোগা হয়ে যায়, মেয়ে হলে একটু মোটা হয়, হয়তো ছেলে হয়েছে বলে একটু রোগা হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাবে কদিন পরে। এটা তো চলতি কথা না, পাড়ার সবাই গ্রামের মানুষজন বলে থাকে। তো এইভাবে সবাই বলছে, তুমি তো চিন্তা ভাবনা করো না। কিন্তু কাকিমা যে ভয়ের কারণে শুকিয়ে যাচ্ছে, তার মনের মধ্যে যে কি ঘটছে এটা কিন্তু কেউ না বুঝতে পারছে না। আর যেহেতু কেউ বিশ্বাসও করছে না, মানে কাকু তো বিশ্বাস করছেই না, সেও তো বুঝতে পারছে কি অবুদ্ধিমান মানুষ, যথেষ্টই বুদ্ধিমতী। তাই কাকিমা আর কিছু বলছে না যে আমি না খুব ভয় পাচ্ছি, আমার মনের মধ্যে ভয়টা পুরো জাঁকিয়ে বসে আছে, কোনো মতে বের করতে পারছি না। আর ওরা না একটা খুব বড় ভুল করে ফেলেছিল, যেহেতু সেই দিনই চলে গেছিল তো হসপিটালে, খুব একটা মানে ক্রিটিক্যাল অবস্থা, তারপরে ছেলে হলো, ছেলে ওরকম অসুস্থ, এর মাঝখানে না কাকিমাকে কোনো কারোর কাছ থেকে ঝাড়ানো হয়নি। মানে ঝাড়ানো মানে বুঝতে পারছেন তো, ওই যে মানে ঝাড়ফুঁক যেটাকে বলে আর কি, ভয় পেলে করে না, সেটা করা হয়নি। সবাই ভুলে গেছে, কাকিমা নিজেও ভুলে গেছিল যেটা করার দরকার ছিল, কাকিমারও মনে ছিল না। আর এই ভয়টা আস্তে আস্তে কাকিমাকে জাঁকিয়ে বসে রয়েছে। এরকম করতে করতে প্রায় একটা মাস কাটলো। এদিকে কাকিমা মানে কাকিমার শরীরটা পুরো অর্ধেক হয়ে গেছে। একটা মাস কাটলো, অমাবস্যা আবার আসলো। এদিকে বাচ্চার বয়সও একটা মাস, বাচ্চাকে নিয়ে কেটে যাচ্ছে, রাতও জাগতে হচ্ছে, মানে কতটা শরীরে ধকল মানে পড়ছে ভাবুন একটা মানুষের। তো সেই দিনেও কিন্তু বাড়িতে ওরকম পরিস্থিতি, মেঘ না করুক বাড়িটা একটা ভার ভার হয়ে রয়েছে, মানে অন্ধকার একটা ভাব, ভার ভার মনে হয় না, বোঝা যায় যে বাড়িটা আমার হালকা রয়েছে না ভার রয়েছে, অনেকে না বুঝতে পারে। তো সবাই ওরা মানে রিম্পার কথা ছেড়ে দিন, বাকি দুজন কাকু কাকিমা ওরা কিন্তু বুঝতে পারছিল যে ভার ভার। কাকুই না জিজ্ঞেস করছিল যে এরকম একটু ঘরটা এরকম ভার ভার লাগছে কেন বলো তো? বলছে তোমাকে বলেছিলাম না, আগেও কিন্তু একটা মাস আগে অমাবস্যার দিনে এরকম হয়েছিল। আর ও কিন্তু মানে ওই দিদির কথা বলছে, ও কিন্তু মারা গেছে অমাবস্যার দিনই। তাহলে কি অমাবস্যার দিনই কোনো কাণ্ড ঘটায় ও? তাহলে এত পুজো করলাম, তাহলে কি ওর আত্মা মানে মুক্তি পেলো না? এই কথা শুনে না মানে কাকিমা বুঝতে পারছে কাকুর মুখটা না একটু মানে অন্যরকম হয়ে গেছে, হয়তো রাগ করছে, যে বলছি একটা অন্য কথা আর সে আবার সেই ওনার ভাইজিকে টেনে আনছে, হয়তো শুনতেও চাইছে না ভাইজির সম্পর্কে, হয়তো কষ্ট পাচ্ছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে। তো এরকম তো আলোচনা সারাদিনে হলো। আর ওই ঘটনা ঘটার পর থেকে কিন্তু রিম্পা আলাদা না মানে শোয় না। মাঝখানে কিন্তু ওকে আলাদা দেওয়া হয়েছিল, ও মানে ছোট মানুষ তো বলে যে আমার আলাদা ঘর লাগবে, আমি পড়াশোনা করব, কিন্তু এখন আলাদা ঘরেও শোয় না। কি করছে, কাকিমার ছোট যে ভাই সে উপরে ঘুমাচ্ছে খাটের পরে, আর নিচে তোষক টোষক পেতে মেঝেতে আর কি ওই কাকু আর বোন ঘুমাচ্ছে। এইভাবে আর কি চলছে। রাত হয়ে গেছে অনেকটা, এদিকে কাকুও ঘুম, বোনও ঘুম। আর এটা কিন্তু সব জায়গাতেই হয় যে বেশিরভাগ রাত জাগতে হয় কিন্তু মাকেই। বাবা তো হয়তো সারাদিন অনেক কষ্ট করে, তো এটা তো অবশ্যই আছে, তাদের কষ্টটাকে হেয় করছি না, কিন্তু বেশিরভাগ রাত জাগে কিন্তু মায়েরাই, বাবারা কিন্তু অনেকটাই কম জাগে, মায়ের পরে কিন্তু ধকলটা বেশি হয়। তাই রিম্পার বাবাই কাকু দুজনেই ঘুমিয়ে গেছে। এদিকে বাচ্চাটা তো বারবার জেগেই উঠছে, ছোট বাচ্চা তো, তাকে তো ব্রেস্ট ফিডিং করাতে হবে। তো এরকম চলছে, কাকিমার আর ঘুম আসছে না, একটুখানি ঘুমায় আবার জেগে ওঠে। সেই দিনও কাকিমার না ওরকম টান অনুভব হচ্ছিল। রাত তখন 1-2 বাজে। কাকিমার বারবার করে মনে হচ্ছে ওই ঘরের থেকে কিছু একটা আওয়াজও আসছে, আর কিছু একটা মানে মোহিত স্বরে কেউ ডাকছে কাকিমাকে, আর কাকিমার যেতেই হবে সেখানে, কিরকম যেন মনে হচ্ছে। কাকিমা কি করেছে, বিছানা থেকে নেমেছে, নামার পরে কাকিমার এই বাইরে যাওয়ার পরে কাকিমার কিছু মনে নেই, কিচ্ছু আর মনে নেই কাকিমার, যে ওই রুমের মধ্যে গেছিল কি না গেছিল কিছু মনে নেই। এটা কাকু পরে বলল, যেহেতু ঘরের লাইট সবসময় অন করা থাকে, বাচ্চাটার জন্য দরকার, তো কাকু মনে হয় জেগে উঠেছে, তারপর দেখেছে যে খাটে নেই, তখন কাকু বাইরে গেছে, আর বাইরের লাইটটা কিন্তু অফ করা। বাইরে যেই গেছে তো সেই সময় কাকুর উপরে না কাকিমা ঝাঁপিয়ে পড়েছে, বলছে কি করছো ছাড়ো, আর কাকিমা পুরো কাকুর গলাটা টিপে ধরেছে। কাকিমার চুল পুরো এলোমেলো, খুবই বাজে একটা পরিস্থিতি, খুবই বাজে। তো সেই সময় আর কি করবে, মানে এমন একটা বাজে পরিস্থিতি যে কাকুও বুঝতে পারছে না যে ওই সময়টা কাকুর কি করণীয়। কিন্তু হঠাৎ দেখলো কাকিমা আবার অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে। কাকিমাকে আবার তোলা হলো, তোলার পরে ওই রাত্রেবেলা কাকে আর ডাকবে, কি করবে কিছুই বুঝতে পারছে না, একটু মুখে জল টল ছেটানো হলো। তারপরে কাকিমার জ্ঞানটা ফিরলো, জ্ঞান ফিরে বলছে কি হয়েছে, ডাকছো কেন?
বলতো তুমি এরকম এরকম করেছিল বলে। আমার তো কিচ্ছু মনে নেই, আমার এটুকু মনে আছে যে আমি বাইরে গেছিলাম, কি একটা মনে হচ্ছিল, কিন্তু তারপর আমার কিচ্ছু মনে নেই। আর কাকিমা এখনো বলতে পারিনি, যেহেতু অনেক বছর ঘটে গেছে তো ঘটনার, কাকিমার মনেই পড়ে না সেদিন রাত্রে কি ঘটেছিল। সেদিন তো কোনো মতে আর কি সকাল টকাল হলো, সকাল হওয়ার পরে কাকু পুরো বিশ্বাস করলো যে কিছু একটা বাড়িতে ঘটছে, সেটা শুধুমাত্র অমাবস্যার দিনেই ঘটছে। পাড়াতে অনেককে জানানো হলো যে এই ব্যাপার, ওরা সবাই বিশ্বাস করেছে। ওরা নাকি আরো বলছে, মানে অনেকে বলে না, আমরা জানতাম যে এরকম ঘটনা ঘটবে, বাড়িতে আরো বেশি করে যজ্ঞ করা উচিত ছিল, বড় তান্ত্রিককে আনা উচিত ছিল, এরকম যেমন তেমন ব্যাপার নাকি, অমাবস্যা দিনে মারা গেছে বলে কথা, একটু পুজো দিয়ে দিলেই কি হয়ে গেল, অনেক কিছু করতে হয়। একটা প্রেগনেন্ট মহিলা ছিল বাড়িতে, ছেলেটাও তো বাঁচতো না, ভাগ্যে ছেলেটাকে অন্য কারো কাছে দান করে দিয়েছিল নামের নামে, তাই ছেলেটা বেঁচে গেল। এরকম অনেক ধরনের অনেকে কথা বলছে। তো একজনের কথা শুনে সত্যিকারের একটা বড় মানে মহাজন মানে গুণী সাধুকে আনা হয়েছিল। উনি আসার পরে উনি দেখলেন এবং বললেন যে যে মানুষটি এখানে মারা গেছে, সে দিদিটা আর কি, সে তো অনেক কষ্টের পরেই মারা গেছে, কিন্তু সে চেষ্টা করে, যদি সে খারাপ আত্মাই হতো তাহলে রেগুলার তাকে জ্বালাতো আর খুব খারাপ কিছুই করতো, কিন্তু হয়তো অমাবস্যার দিন আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও পারেই না, ওর অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র অমাবস্যার দিনে ওর দ্বারা খারাপ কাজ হয়ে যায়। আর যেটাকে ঠিক করার জন্য বাড়িতে বড় পুজো করতে হবে, আর করতে হবে ঘরের মধ্যে বসে। তারপরে ঘরে অনেকভাবে পুজো করা হলো, অনেকভাবেই করা হয়েছিল, করার মানে খুব বড় ভাবে আর কি যজ্ঞ করা হয়েছিল। করার পরে সত্যিকারের আর কোনো সমস্যা হয়নি, তবুও অনেক দিন লেগে গেছিল, একটা ভয় ভয় থাকতো সব সময়, অমাবস্যা আসলে এই বুঝি কিছু হবে। এমনও হয়েছে যে কিছুই না, তবুও মনে হয় যে ডাকছে, কিন্তু না, এটা কাকিমা পরে বলেছে যে না এরকম না, আসলে আমার মনের ভুলও হতে পারে। এরকম কিন্তু হয় যে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তবু আমাদের মনটা মানতে চায় না। তো এরকম হয়েছিল, আস্তে আস্তে প্রায় 4-5 মাস, 6 মাস যাওয়ার, 7 মাস যাওয়ার পরে ঠিক হয়ে গিয়েছিল, আর কোনো সমস্যা হয়নি। তো এখন তো খুব ভালোভাবে সেই বাড়িতে আছে, আর কোনো সমস্যা নেই। তো এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।